জোনা লেরার বলেছিলেন পৃথিবীতে যত এক্সপেরিমেন্ট হয়েছে সেটা কিন্তু একটা অসাধারণ আর্ট ওয়ার্কের মতো, এবং যেটা শুরু হয়েছিল কল্পনা থেকে, মানে অ্যাক্ট অফ ইমাজিনেশন থেকে। কে বলতে পারে এই মঞ্চে যে সমস্ত স্টুডেন্টসরা আসছে তাদের মধ্যে থেকে কেউ কেউ বিখ্যাত বিজ্ঞানী হয়ে উঠল? নমস্কার, আপনাদের স্বাগত জানাই ডিডি বাংলা এবং বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়ামের যৌথ উদ্যোগে আয়োজিত কোয়েস্ট 3.0-তে। আজকেও এই মঞ্চে সেই বিজ্ঞানের এক্সপেরিমেন্ট ভিত্তিক প্রশ্নের উত্তর দেওয়ার জন্য হাজির রয়েছে দুটো স্কুল, দুটো টিম। রয়েছে টিম পিসিরে এবং টিম এমএন সাহা। টিম পিসিরে কে রিপ্রেজেন্ট করছে দীঘা বিদ্যাভবন এইচএস। তোমাদের নামগুলো বলো। দেবজ্যোতি দাস, ক্লাস 11। শুভঙ্কর আদক, ক্লাস 10। সন্দীপন সামত, ক্লাস 10। ওকে। এবং টিম এমএন শাহকে রিপ্রেজেন্ট করছে তরাই তারাপদ আদর্শ বিদ্যালয় শিলিগুড়ি। তোমাদের নামগুলো বলো। সায়ন্তিকা পাল, ক্লাস 11। শ্রেয়া পাল, ক্লাস 11। সুপর্ণা ভট্টাচার্য, ক্লাস 11। পরিচয় তো শেষ, কিন্তু তোমাদের জন্য জানিয়ে দিই, তোমাদের জন্য এবং দর্শকদের জন্য জানিয়ে দিই এখানে কি হতে চলেছে। এখানে থাকবে মোট 6টা এক্সপেরিমেন্ট, থাকবে 3টে রাউন্ড, দুটো সরাসরি প্রশ্নের রাউন্ড এবং একটি বাজার রাউন্ড। সরাসরি প্রশ্নের রাউন্ডে তোমাদের কাছে এক্সপেরিমেন্টের পর একটা প্রশ্ন আসবে সরাসরি দুটো টিমের কাছে, প্রথম এবং দ্বিতীয় রাউন্ডে। সেখানে তোমরা উত্তর শুরু করার জন্য সময় পাবে 20 সেকেন্ড। সঠিক উত্তর দিলে পাবে 10 নম্বর। যদি সঠিক উত্তর তোমরা দিতে না পারো তাহলে তোমাদের প্রশ্ন চলে যাবে ওদের কাছে। বোনাস হিসেবে পয়েন্টস থাকবে 5। কিন্তু বাজার রাউন্ডে প্রশ্ন আসবে সরাসরি, বাজার টিপতে হবে। যে আগে বাজার টিপবে সেই পাবে উত্তর দেওয়ার সুযোগ। উত্তর শুরু করার জন্য সময় থাকবে 10 সেকেন্ড। যদি বাজার টেপার পর সঠিক উত্তর দিতে না পারো কিংবা উত্তর দিতে না পারো তাহলে কিন্তু -5। আর বাজার রাউন্ডে সঠিক উত্তর দিলে পাবে 10টি নম্বর। তো দেখে নেওয়া যাক আজকের প্রথম এক্সপেরিমেন্ট কি। কিন্তু এক্সপেরিমেন্টের জন্য আমরা স্যারকে ডেকে নিয়ে আগে। এই পর্বটি শুরু করার আগে আমাকে বিভিন্ন যে এক্সপেরিমেন্টগুলি আমরা এখানে আজকে করে দেখাবো সেটাতে সহযোগিতা করার জন্য আমার কলিগ শ্রী দিলীপ মালাকারকে আমি ডেকে নিচ্ছি। আমরা ডাইরেক্ট রাউন্ডটা শুরু করব ক্লকওয়াইজ টিম এমএন সাহার থেকে। পরের ডাইরেক্ট রাউন্ডটা আমরা অ্যান্টি ক্লকওয়াইজ পিসি রায়ের থেকে আমরা শুরু করব। আমরা এখানে এক্সপেরিমেন্ট করে দেখাবো। এই এক্সপেরিমেন্টগুলি তোমরা তোমাদের মনিটরেও দেখতে পাবে। তোমরা কিন্তু মনোযোগ দিয়ে এক্সপেরিমেন্টটায় কি ঘটছে আগে সেটা দেখে নাও। যা এক্সপেরিমেন্টটা করার আগে আমাদের কাছে কি কি আছে আমরা দেখে নিই। এখানে আমাদের কাছে একটি কয়েল বা কুণ্ডলী আছে, তার মাঝখান দিয়ে একটি লোহার কেন্দ্রক বা আয়রন কোর রাখা আছে, আর আরেকটা আমাদের কুণ্ডলী আছে যার মধ্যে কিছু এলইডি লাগানো আছে। এবার আমরা এই প্রথম যে কুণ্ডলীটি আছে তাকে অল্টারনেটিভ কারেন্টের সঙ্গে যুক্ত করে দেখব কি ঘটছে। আমরা যুক্ত করে নিই আগে। আমরা এর মধ্যে দিয়ে 220 ভোল্ট এসি কারেন্ট পাস করছি। এবার এই দ্বিতীয় কুণ্ডলীটিকে আমরা ওপর থেকে একবার নিচে নামাবো এবং লক্ষ্য করব কি ঘটছে। লক্ষ্য করো কি ঘটছে। তোমরা কিছু লক্ষ্য করতে পারছো? আমরা দেখলাম যত ওপর থেকে নিচে এটা নামানো হচ্ছে এলইডিগুলি কিন্তু উজ্জ্বলভাবে জ্বলছে। এবার যদি উল্টোটা করি, আমরা নিচের থেকে এটাকে উপরে নিয়ে যাই লোহার কেন্দ্র বরাবর, কেন্দ্রক বরাবর, তাহলে কিন্তু এটা নিভে যাচ্ছে। আমি সরাসরি প্রশ্ন করব টিম এমএন সাহার কাছে, লোহার কেন্দ্রকের ভেতর দিয়ে দ্বিতীয় কুণ্ডলীটি প্রথম কুণ্ডলীর যত কাছে যাচ্ছে এলইডিগুলি তত বেশি উজ্জ্বল হয়ে জ্বলছে। তোমাদের প্রশ্ন হলো এই ঘটনাটির ব্যাখ্যা কী? উত্তর শুরু করতে হবে 20 সেকেন্ডের মধ্যে। তোমাদের সময় শুরু হচ্ছে এখন। তড়িৎ প্রবাহ দেওয়ার ফলে ওখানে একটি ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন হচ্ছে। সেই জন্য যেহেতু কুণ্ডলীকে যত লোহার কেন্দ্র বরাবর নিচে নামানো হচ্ছে, সেই কারণে যেহেতু ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের ক্রিয়াকলাপ বাড়ছে, সেই জন্য সেটি উজ্জ্বলভাবে জ্বলছে। আর কিছু তোমরা যোগ করতে চাও এর সঙ্গে? তোমরা আংশিকভাবে সঠিক উত্তরটি দিয়েছো, কিন্তু আরও কিছু যদি তোমরা যোগ করতে চাও খুব তাড়াতাড়ি তোমরা বলো। সময় নষ্ট করা যাবে না। যাও, তোমাদের যদি কিছু অ্যাডিশনাল বলার থাকে তাড়াতাড়ি বলতে হবে আমাদেরকে।
কিছু অ্যাড করতে চাও? হ্যাঁ, না? আমরা সম্পূর্ণ উত্তরটি টিম এমএন সাহার কাছ থেকে পাইনি। আমরা চলে যাচ্ছি বোনাস প্রশ্ন নিয়ে টিম পিসি রায়ের কাছে। তোমরা উত্তরটি শুরু করবে 10 সেকেন্ডের মধ্যে। তোমাদেরও সময় শুরু হচ্ছে এখন। স্যার যখন ওই কয়েলের মধ্যে কারেন্ট ফ্লো হচ্ছে তখন কোন কয়েলের মধ্যে? ওই যে নিচের কয়েল, নিচের কয়েলটা, ঠিক আছে। এবারে ওটা একটা ম্যাগনেট এ পরিণত হচ্ছে, মানে তড়িৎ চুম্বক এ পরিণত হচ্ছে। হলো। এর ফলে এরপর যখন আমরা ওই আরেকটি কয়েলটাকে বা বস্তুটাকে উপর থেকে যত কাছের দিকে আনতে থাকি, এর মধ্যে আবেশ সৃষ্টি হচ্ছে চৌম্বকীয়ভাবে। এবারে যত কাছে আসে তত বেশি আবেশের সৃষ্টি হয়, তত বেশি চৌম্বক। কিভাবে তত বেশি আবেশের সৃষ্টি হয়? স্যার কাছাকাছি এলে তো আকর্ষণ বলটা বৃদ্ধি পাবে। মানে কিসের জন্য বৃদ্ধি পাবে? স্যার দূরত্বটা কমছে না, আরেকটা কিছু ঘটে না? যাই হোক, ঠিক আছে, বলো। তোমরা ঠিক দিকেই বলছো। ইলেকট্রন প্রবাহটা বাড়বে। বলে নাও। এর ফলে স্যার যত কাছাকাছি আসছে তত চুম্বকত্ব বৃদ্ধি পাচ্ছে, মানে আপনার ইলেকট্রনের ফ্লোটাও বাড়ছে। এর ফলে তাড়াতাড়ি ইলেকট্রিকটাও ফ্লো হচ্ছে। সেই জন্য যত কাছাকাছি আসছে তত এই ভোল্টেজ বেশি পাচ্ছে। আর দূরে নিয়ে গেলে আবার কমে যাচ্ছে কেন? স্যার ভোল্টেজ কমে যাচ্ছে, ম্যাগনেটিক পাওয়ারটা কমে যাচ্ছে। ম্যাগনেটিক পাওয়ারটা কমে যাচ্ছে। যাই হোক, তোমরা গুছিয়ে পুরোটা না বললেও তোমরা সঠিকই উত্তর দিয়েছো। বোনাস নাম্বার হিসেবে তোমরা 5 নাম্বার পেয়ে যাচ্ছ। আমরা একটু বিশদে উত্তরটি দেখে নেব। এটা এখানে একটা ট্রান্সফরমার যেভাবে কাজ করে সেভাবেই কাজ করছে। নিচেরটা প্রাইমারি কয়েল আমরা ধরতে পারি এবং ওপরেরটা সেকেন্ডারি কয়েল। এবার প্রাইমারি কয়েলের মধ্যে যখন এসি কারেন্ট যাচ্ছে তখন কি হচ্ছে? একটা পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্রের তৈরি হচ্ছে এবং ফ্যারাডের সূত্র অনুযায়ী সেকেন্ডারি কয়েলের মধ্যে ইলেকট্রোমোটিভ ফোর্স ইনডিউস হচ্ছে, আবেশ যেটা তোমরা বলেছো। যেটা তোমরা চৌম্বকত্ব বলেছো সেইখানটা একটু বলে রাখা উচিত। যেটা যখন ওপর থেকে নিচের দিকে যাবে এর মধ্যে লাইন্স অফ ফোর্স, চৌম্বকীয় বলরেখা বৃদ্ধি পাবে। ফলে যত এটা কাছাকাছি আসবে বলরেখার মান বা বলরেখার সংখ্যা বৃদ্ধি পাওয়ার জন্য এটা কিন্তু বেশি উজ্জ্বলভাবে জ্বলবে এবং উপর দিকে উঠে আসলে সেটা কিন্তু উজ্জ্বলতা কমে যাবে। ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের প্রথম এক্সপেরিমেন্টের এক্সপ্লানেশন। আসলে একটু চোখ কান খোলা রাখলেই কিন্তু এই উত্তরগুলো দেওয়া যেতে পারে। যেমনটা বইতে আমরা পড়ি সেগুলোই এই এক্সপেরিমেন্টগুলো এখানে উঠে আসছে, তাই তো? যেমনটা ওরা একটু বুদ্ধি খাটালো এবং উত্তরটা দিয়ে দিল এবং তোমাদের প্রশ্নের বোনাস নাম্বার কিন্তু ওরা নিজেদের খাতায় জুটিয়ে নিয়েছে। দেখা যাক পরের প্রশ্ন কি বলে। হতে পারে বোনাস নাম্বারে ওরা এগিয়ে গেল, কিন্তু তার আগে এই মুহূর্তে প্রথম প্রশ্নের পর, প্রথম এক্সপেরিমেন্টের প্রথম প্রশ্নের পর স্কোর এমএন সাহা 0 এবং টিম পিসিরে 5। দেখা যাক পরের প্রশ্ন কি বলে। ডাইরেক্ট রাউন্ডের দ্বিতীয় প্রশ্ন টিম পিসি রায়ের জন্য। আবার আমরা একটা এক্সপেরিমেন্ট করে দেখব, কিন্তু এক্সপেরিমেন্টটি করার আগে এখানে কি আছে সেটা আগে আমি একটু বলে নিই। এখানে একটা আমরা শক্তিশালী ম্যাগনেট বা চুম্বক নিয়েছি এবং সেটি একটি অ্যাক্রিলিক শিটের ওপর রাখা আছে, প্লাস্টিকের মতো এক ধরনের জিনিস ধরে নাও, এটা অচুম্বকীয় অবশ্যই। এবার এর নিচে কয়েকটা আলপিন যদি আমরা রাখি কি হয় আগে সেটা দেখব। আমরা আলপিনগুলো যেই মুহূর্তে ম্যাগনেটের নিচে রাখছি এটা কিন্তু পার্সপেক্সের সঙ্গে আটকে থাকছে খুব স্বাভাবিকভাবেই। আচ্ছা, এবার আমরা যদি এই অ্যাক্রিলিক শিটের ভেতরে কাঠ, তামা এবং লোহার প্লেট আছে আমাদের কাছে, সেগুলিকে প্রবেশ করাই তাহলে কি ঘটবে? তোমরা কিছু ধারণা করতে পারো? আচ্ছা, দেখা যাক একে একে আমরা প্রবেশ করাই। প্রথমে আমরা কাঠের একটা প্লেট প্রবেশ করালাম। আলপিনগুলোর কি হলো? আটকে আছে না পড়ে গেল? আটকেই আছে। ঠিক আছে, এবার আমরা তামাকে প্রবেশ করিয়ে দেখি কি ঘটছে। এক্ষেত্রে আমরা কি লক্ষ্য করলাম? আলপিনগুলো কিন্তু লেগে আছে। এবার আমাদের কাছে একটাই প্লেট আছে, লোহার একটি প্লেট। এবার এটা প্রবেশ করে দেখব কি ঘটছে। কি মনে হয়? দেখা যাক। এবার লোহার প্লেট আমরা চুম্বক এবং অ্যাক্রিলিকের ভেতরে প্রবেশ করার সাথে সাথে আলপিনগুলো কিন্তু খুলে পড়ে গেল। ডাইরেক্ট প্রশ্ন টিম পিসি রায়ের কাছে। যখন চুম্বকের নিচে কাঠের বা তামার প্লেট থাকে তখন আলপিনগুলি এই অ্যাক্রিলিক শিটের গায়ে লেগে থাকে, কিন্তু লোহার প্লেট রাখলে সেগুলি পড়ে যায়। এই ঘটনার ব্যাখ্যা কি? উত্তর সময় শুরু করার সময় 20 সেকেন্ড, সেটা তোমাদের জন্য শুরু হচ্ছে এখন। স্যার
আগে যখন অ্যাক্রিলিক শিটের মধ্য দিয়ে চুম্বক মানে বলরেখাগুলো যাচ্ছিল, সেই সময় কি হচ্ছিল, কোনো মাঝখানে বাধা ছিল না। এবার স্যার কাঠ যদি আমরা প্রবেশ করাই, কাঠ কিন্তু অচুম্বকীয় পদার্থ, সেই জন্য সে এখানে বলরেখায় কোনো প্রভাব ফেলতে পারেনি তেমনটা। কিন্তু যখনই আমরা লোহার পাতটি ঢুকালাম, তখন সে কি করছে, ওই বলরেখার গতিপথকে পরিবর্তন করার চেষ্টা করছে। কিভাবে গতিপথটাকে পরিবর্তন? স্যার নিজের দিকে টানবে। মানে কেন, মানে কিসের? সমমেরু হয়। সমমেরু কিভাবে হবে? এটা তো বিষমেরু স্যার। বিষম বা সম যেটাই বলো তোমরা, এটা কোন প্রপার্টির জন্য এই ঘটনাটা ঘটছে? অচুম্বকীয় এবং চুম্বকীয় পদার্থের, ম্যাগনেটিক নন ম্যাগনেটিক সাবস্টেন্সের কোন প্রপার্টির জন্য ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্সগুলো যেতে পারে বা পারে? তোমরা যেটা বলেছো সেটা ঠিক, যে এখানে যাচ্ছে, একটা যাচ্ছে না, কিন্তু কেন এই প্রবাহটা বাধা দিচ্ছে লোহা কিভাবে, কোন প্রপার্টিটা, সেটা বলতে হবে। সেটাই প্রশ্ন আসলে। তোমরা কিছু যোগ করবে? যাই হোক, তোমাদের কাছ থেকে আমরা সম্পূর্ণ উত্তরটি পাইনি। বোনাস প্রশ্ন চলে যাচ্ছে, যেরকম আমাদের অ্যাঙ্কার বলে গেছিলেন যে তোমাদের কাছেই আসতে পারে। দেখো তোমাদের কাছেই এসছে, টিম এমএন সাহার কাছে। উত্তর শুরু করার জন্য 10 সেকেন্ড তোমরা সময় পাবে। তোমাদের সময় শুরু হচ্ছে এখন। ঘড়িতে কিন্তু সময় কমছে, উত্তর দেওয়ার হলে শুরু করো। চুম্বকটি তার চারপাশে চুম্বক বলরেখার দ্বারা আবেশ সৃষ্টি করছে, ফলে আলপিনগুলি যেহেতু তড়িতে সুপরিবাহী, তড়িৎ তো এখানে কোনো মানে চুম্বক দ্বারা আকৃষ্ট হয় আলপিনগুলি, সেটা ওরাও সেজন্য বলেছে। সেখানে অ্যাক্রিলিক শিটে গায়ে লেগে থাকে। এবার যে কোনো চুম্বক এর পরিবাহী নয় এরকম কোনো যদি বস্তু দেওয়া হয় মাঝে, তাহলে সেটা চুম্বক ক্ষেত্রকে কোনোভাবে এফেক্ট করতে পারে না। সেখানে যদি লোহাকে, এই কথাগুলো ওরাও বলেছে, ওরা যেটা বলেনি সেটা আমরা তোমাদের কাছ থেকে শুনতে চাইছি। কিছু আর যোগ করবে? লোহা হলো চুম্বকের যেহেতু সুপরিবাহী, তাই লোহা চুম্বকটিকে আকর্ষণ করছে, ফলে আলপিন অবধি পৌঁছচ্ছে না। না, আমরা যে মানে উত্তরটা খুঁজছি সেটা তো ওরাই বলেছে, তাহলে আমি ওদেরকেই নাম্বারটা দিতাম। আমরা উত্তরটা পেলাম না। তোমরা ম্যাগনেটিক পারমিয়াবিলিটির কথা শুনেছো? চৌম্বক ভেদ্যতা। এখানে এই প্রপার্টিটার জন্য এই ঘটনাটা ঘটছে। যখন এখানে কোনো পাথ দেওয়া নেই, তখন চুম্বক বলরেখার আকর্ষণের ফলে কিন্তু আলপিনগুলো লেগে থাকছে। এবার কোনো পদার্থের মধ্যে দিয়ে চুম্বক বলরেখা প্রবাহ কতটা হবে সেটা ডিপেন্ড করে তার এই ম্যাগনেটিক পারমিয়াবিলিটির ওপরে। নন ম্যাগনেটিক সাবস্টেন্সের এই পারমিয়াবিলিটি কম, ফলে তোমরা যেটা বলেছো যে ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্সের প্রবাহ সহজে হবে, এবং এটা তাই কাঠ বা তামা যখন আমরা দিচ্ছি তখন কিন্তু এটা আকর্ষণ করেই রাখছে। কিন্তু চৌম্বকীয় পদার্থ যেরকম লোহার এই ম্যাগনেটিক পারমিয়াবিলিটিটা অনেক বেশি, ফলে এদের মধ্যে দিয়ে চুম্বক বলরেখাগুলি সহজেই যেতে পারছে না। ফলে কিন্তু যেই মুহূর্তে আমরা আয়রন প্লেটটাকে এর ভেতরে প্রবেশ করাচ্ছি, সাথে সাথে আলপিনগুলো খুলে যাচ্ছে। বোঝা গেছে? প্রথম রাউন্ড তো শেষ, কিন্তু যেমনটা ভেবেছিলাম তেমনটা হলো না। ভেবেছিলাম যে বোনাস রাউন্ডে যদি পাই, বোনাস রাউন্ডে প্রশ্নটা ওদের কাছে আসে, ওরা উত্তর দিতে পারবে, কিন্তু সেটা ঘটলো না। যাই হোক, স্কোর এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে এমএন সাহা 0 এবং টিম পিসিরে 5। দেখা যাক দ্বিতীয় রাউন্ডে, অর্থাৎ সরাসরি প্রশ্নোত্তর পর্বের দ্বিতীয় রাউন্ডে কি করে দুটো টিম। স্কুলের নাম উজ্জ্বল করতে হবে কিন্তু, ভালো করে উত্তর দিতে হবে তোমাদেরও। ডাইরেক্ট রাউন্ডের 3 নম্বর প্রশ্ন নিয়ে আমরা চলে এসেছি। এবার আমরা অ্যান্টি ক্লকওয়াইজ পিসি রায়, তারপরে এমএন সাহার কাছে যাব। তোমাদের জন্য, টিম পিসি রায়ের জন্য সরাসরি আমরা প্রশ্নটি করব, কিন্তু তার আগে আমরা আবারও একটি কি করব, এক্সপেরিমেন্ট, তাই তো? এবার তোমরা এক্সপেরিমেন্টটি করার আগে দেখে নাও এখানে কি আছে। এখানে একটি নল আছে, ঠিক আছে, একটা টি আকৃতির নল আছে, যার দুটি প্রান্তে একই রকমের দুটি বেলুন লাগানো আছে। এবার আমরা এই কর্কটা দিয়ে যে আটকানো আছে এটা খুলে নিয়ে এর মধ্যে হাওয়া দেব। এবার ফু দিয়ে আমরা এমনভাবে বেলুন দুটোকে ফোলাচ্ছি যে একটা বেলুনকে আমরা চেষ্টা করব বড় করে ফোলাতে, আরেকটা বেলুনকে আমরা চেষ্টা করব ছোট করে ফোলাতে। এবার আমরা হাত দিয়ে কিন্তু দুটো বেলুনকে
সেই অবস্থায় চেপে ধরে রাখবো, একটা বড় একটা ছোট। তাহলে আমরা লক্ষ্য করছি দুটি প্রান্তে কিন্তু বেলুন কি একই আছে না একটা ছোট একটা বড়। এবার যদি আমরা হাত দুটো ছেড়ে দেই এবং এই টিউবের মধ্যে দিয়ে হাওয়াকে যাতায়াত করার সুযোগ করে দেই, তাহলে কি ঘটবে? কি ঘটবে আন্দাজ করতে পারছো তোমরা কিছু? আমরা দেখে নেই কি ঘটছে। এখানে আমরা কি লক্ষ্য করলাম? ছোট বেলুনটি আরো ছোট হয়ে গেল এবং বড় বেলুনটি আরো বড় হয়ে গেল যখন আমরা বায়ু প্রবাহ করতে দিলাম। এইটুকু আমাদের কাছে পরিষ্কার। তাহলে আমি প্রশ্নে চলে যাচ্ছি। টিম পিসি রায়ের কাছে সরাসরি প্রশ্ন হলো, ছোট বেলুনটি আরো ছোট হয়ে গেল এবং বড়টি আরো বেশি ফুলে উঠল, এই পর্যবেক্ষণ বা এই ঘটনাটির কারণ কি তা তোমাদের বলতে হবে। তোমরা উত্তর শুরু করবে 20 সেকেন্ডের মধ্যে। তোমাদের সময় শুরু হচ্ছে এখন। বড় বেলুনটির আয়তন বড় ছিল, অর্থাৎ সেখানে বায়ুর চাপ কম ছিল। ঠিক। এটা ছোট বেলুন ছিল, আয়তন কম ছিল, চাপটা বেশি ছিল। ঠিক আছে। বায়ু নিম্ন থেকে উচ্চ চাপে যায়। এবার বায়ু নিম্ন থেকে উচ্চ চাপে যায়, ওই জন্য পরিষ্কারভাবে বলো যাতে সবাই আমরা শুনতে পাই। বড় বেলুনটি প্রথমে আয়তন বেশি ছিল। বেশি ছিল বড় বেলুনের, চাপ কম ছিল। চাপ কম ছিল, সবাই জানি। ছোট বেলুনটির আয়তন কম ছিল, চাপ বেশি ছিল। ঠিক। এর ফলে আমরা জানি যে চাপ উচ্চ চাপ থেকে নিম্ন চাপে যায়। উচ্চ চাপের থেকে নিম্ন চাপে যাচ্ছে। ওটাই চাপ, যখন আমরা চাপ প্রবাহিত হতে দিচ্ছি, মানে বায়ু প্রবাহ। ঠিক বলেছো, একদম সঠিক উত্তর দিয়েছো তোমরা তোমাদের ডাইরেক্ট কোশ্চেনের, এবং সেই সাথে তোমরা এই রাউন্ডের 10-10টি নম্বর পেয়ে গেছো। আসুন আমরা বিশদে এই উত্তরটি একটু জেনে নিই। ফোলানোর শুরুর দিকে একটি বেলুনের ভেতরে ধীরে ধীরে চাপ বৃদ্ধি পায়। একটি সর্বোচ্চ মানের পর এই চাপ আবার খানিকটা কমেও যায়। সুতরাং শুরুতে ছোট বেলুনটির ইন্টারনাল প্রেসার বা আভ্যন্তরীণ চাপ বড়টির চেয়ে বেশি। এই কারণেই যখন দুটি বেলুনের মধ্যে আমরা বায়ু প্রবাহ হতে দিচ্ছি, তখন ছোট বেলুন থেকে বড় বেলুনের দিকে বায়ু প্রবাহিত হচ্ছে। এছাড়াও এখানে আরেকটি ঘটনার কারণে, যাকে আমরা পৃষ্ঠটান বা সারফেস টেনশন বলি, সেই কারণেও কিন্তু এই ঘটনাটি ঘটছে, যেখানে দুটি বেলুন সমান আয়তনের না হয়ে ছোট বেলুনটি ছোট এবং বড়টি আরও বড় হচ্ছে। এই হচ্ছে আমাদের তৃতীয় প্রশ্নের উত্তর। আমি জানি আপনাদের অনেকেরই হয়তো মনে হচ্ছিল আগের এক্সপেরিমেন্টটায় যে বেলুন দুটো হয়তো সমান হয়ে যাবে, মানে আমাদের সাধারণ বুদ্ধি যা বলে। কিন্তু কোথাও গিয়ে সায়েন্স এইখানেই মজাদার। নীল টাইসন বলেছিলেন যে সায়েন্স কিন্তু সত্যি কথাটাই বলে, আপনি বিশ্বাস করুন আর নাই করুন। তো এই রাউন্ডে সেরকম একটা মজাদার প্রশ্নের পর দেখা যাক স্কোর কোথায় দাঁড়িয়ে আছে। টিম এমএন সাহা কিন্তু 0তেই আছে এই মুহূর্তে, কিন্তু পিসি রায় এই মুহূর্তে 15তে পৌঁছে গেছে একটা সঠিক উত্তর দিয়ে। দেখা যাক, তোমাদের কাছে সুযোগ কিন্তু এখনো অনেকটা রয়েছে, ভালো করে খেলতে হবে। ওকে, দেখা যাক পরের প্রশ্ন কি আসে। এই পর্বের চতুর্থ প্রশ্ন, ডাইরেক্ট রাউন্ডের শেষ প্রশ্ন নিয়ে আমরা এবার টিম এমএন সাহার কাছে। এবার একটা এখানে আমরা এক্সপেরিমেন্ট করে দেখব। প্রথমে কি আছে আমরা দেখে নিই। আমাদের সঙ্গে দিলীপ মালাকার বাবু আছেন, উনি দেখাবেন। এটা একটা কিন্তু ইনক্লাইন প্লেন বা নততল, বুঝতে পেরেছো? এখানে একটা বাটির মতো আমরা এটা প্লাস্টিক দিয়ে বানিয়েছি, অ্যাক্রিলিক দিয়ে বানিয়েছি রাদার। এখানে এটা আছে এবং আমাদের কাছে আছে একটা লোহার বল। ঠিক আছে, তোমরা ভালো করে কিন্তু দেখবে কি ঘটছে, তাহলেই উত্তরটি দিতে পারবে, খুব সহজ। এবং বলটিকে আমরা একদম শেষ প্রান্তে রাখছি। বল এবং বাটিকে এই নততলের ওপরে আলাদা আলাদা জায়গায় রাখা হয়েছে। এবং আমরা যদি এবার এই নততলটি ছেড়ে দেই, তাহলে সিস্টেমটি কিভাবে নিচে আসে তোমরা খুব ভালো করে দেখো। আমরা ছেড়ে দিলাম, কি হলো? বাটিটির ভেতরে কিন্তু বলটা চলে আসছে, তাই তো? টিম এমএন সাহার কাছে তাহলে আমরা সরাসরি প্রশ্ন নিয়ে চলে যাচ্ছি। নততল বরাবর দুটি আলাদা অবস্থানে থাকা সত্ত্বেও বলটি বাটির মধ্যে এসে পড়ল। এই পর্যবেক্ষণের কারণটি তোমাদের ব্যাখ্যা করতে হবে। উত্তর শুরু করার জন্য 20 সেকেন্ড সময় তোমাদের শুরু হচ্ছে এখন। বলটি নততলে ছিল, অর্থাৎ বলটির মধ্যে যদি
গড়িয়ে যাওয়ার চেষ্টা করতো তখন বলের মধ্যে ত্বরণ থাকতো জি সাইন থিটা, সেটা অভিকর্ষজ ত্বরণ হতো। কিন্তু যেহেতু নততলটা হঠাৎ করে ছেড়ে দেওয়া হলো, তাই গোটা নততলটা একসাথে এমজি নিয়ে নিচে পড়ছে, তাই সেই বলটা, যে বলটা এই যে সাইন থিটা নিয়ে নিচের দিকে যাওয়ার কথা ছিল, সেটা কিছু দূর অনুভূমিকভাবে এগিয়ে যায়, আর এমজির জন্য ও নিচে পড়ে যায়, সেই জন্য ওটার সাথে ব্যালেন্স করে নেয় বাটিটার সাথে। আরও কিছু তোমরা বলতে চাইছো? কারণ উত্তরটা সঠিকভাবে তোমরা বলতে পারছো না। প্রশ্নটা আবার করছি, নততল বরাবর দুটি আলাদা অবস্থানের থেকে পড়া সত্ত্বেও বলটি বাটির মধ্যে এসে পড়ল, এটা কিভাবে সম্ভব? না, আমি উত্তর তোমাদের কাছ থেকে পাচ্ছি। তোমরা কিছু বলতে চাইছিলে? যাই হোক, আমরা উত্তরটি এমএন শাহ টিমের কাছ থেকে পেলাম না। বোনাস প্রশ্ন চলে যাচ্ছে টিম পিসি রায়ের কাছে। উত্তর শুরু করার জন্য 10 সেকেন্ড সময় তোমাদের শুরু হচ্ছে এখন। একটু জোরে বলবে। নততলের যে স্থানে বলটি রাখা হয়েছিল, হঠাৎ যখন সেই নততলটিকে ছেড়ে দেয় তখন ওটা একটা অ্যাঙ্গেলে ছিল, মানে স্পিয়ারের একটা অংশ হিসেবে ছিল। এবারে সেই বলটা কেবল তৃতীয়ার্ধের জন্য সেইখানে থেকে যেতে চাইলো, কিন্তু তত সময় নততলের ওই যে বাটিটা ওটা মানে একটা অ্যাঙ্গেলে আছে বলে এমন একটা পজিশানে এলো যে ওই বলটা, ঠিক আছে, যেভাবে এলো সেটাকে কি বলবো? তোমরা অ্যাঙ্গেল বলছো, ঠিকই বলছো স্যার, একটা সার্কুলার মোশন টাইপের হচ্ছে, কিন্তু তার জন্য বাটিটার মধ্যে কি ঘটছে? বাটিটার মধ্যেই কি ঘটছে, বলটার মধ্যেই কি হচ্ছে? স্যার বলটা স্যার স্থিতির জাড্ডের জন্য উপরে কিছুটা সময় থেকে গেল, ওই একই সময়ে এটা একটু বাটিটা চলে আসবে, মানে এরকম। হ্যাঁ, সেটা তো আমরা দেখতে পেলাম, কেন আসলোটা তো প্রশ্ন। সেটা আমি দেখেছি, তোমরা দেখেছো, আপনারা টিভির পর্দায় দেখেছেন। কেন বলটা স্যার স্ট্রেটলি নামবে নিচের দিকে? ঠিক আছে, কেন নামবে স্ট্রেট? স্যার অভিকর্ষ যে বলের জন্য বা এখানে ত্বরণ সৃষ্টি হচ্ছে। ঠিক আছে, বাটিটা কেন? বাটিটাও তো তাহলে স্ট্রেটই নামবে। কিন্তু স্যার ওখানে যে ক্ল্যাম্প দিয়ে জোড়া আছে ওটা একটা এইভাবে ঘোরার চেষ্টা করবে, মানে সেটাকে কি বলবো? সেগুলোই তো আমরা জানতে চাইছি। মানে বিটস অ্যান্ড পিসেস যেটাকে আমরা বলি, সেটা দিয়েছো, কিন্তু গুছিয়ে যেটা বলার কথা ছিল সেটা তোমরা বলনি। তাই আমি তোমাদেরকে এই প্রশ্নটির জন্য, মানে উত্তরটির জন্য এই প্রশ্নের নাম্বার দিচ্ছি না। উত্তরটা একটু জেনে নিই তোমাদের জন্য এবং টিভির পর্দায় যারা দেখছেন, এবং আমি অনুরোধ করব আরও একবার এক্সপেরিমেন্টটি করাতে। শুরুতে বলটাকে আমরা এমন একটা জায়গায় রেখেছিলাম যে বাটির অন্তিম অবস্থানের সোজাসুজি সেটা থাকবে। ঠিক আছে, তোমরা যেটা বলছিলে বাটিটি নততলের সমান, এই বাটিটি এই নততলের সঙ্গে কিভাবে যখন পড়বে, যেটা তোমরা বলছিলে কিন্তু টার্মটা বলনি, অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন, কৌণিক ত্বরণ নিয়ে নিচে নেমে আসবে, এবং বলটি যেটা তোমরা বলেছো ইনারশিয়ার কথাটা ওরা বলছিল, সেটা কিন্তু লিনিয়ার অ্যাক্সিলারেশন নিয়ে নিচে আসবে। ঠিক আছে, তোমরা আরেকটা শব্দও বলেছো, একটা কোণ বলছিলে, আমি তখন তোমাদের জিজ্ঞেস করলাম কোণটা কি। এখানে কিন্তু একটা অ্যাঙ্গেল, এই যে নাতিকোণ, সেটারও কিন্তু একটি ভূমিকা আছে। আমরা এটা এমনভাবেই তৈরি করেছি যে এই কোণটাকে যদি আমরা বদলে দেই এই ঘটনাটা কিন্তু ঘটবে না। তাই এই সব কিছু মিলে যখন এই সিস্টেমটাকে আমরা ছেড়ে দিচ্ছি, যেহেতু অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন লিনিয়ার অ্যাক্সিলারেশনের থেকে বেশি, ফলে যখন এটা ছাড়া হবে তখন সোজাসুজি বলটি কিন্তু এই বাটিটির মধ্যে পড়বে, যা আমরা আরও একবার দেখাচ্ছি। এইটাই কোথাও গিয়ে সায়েন্সের মজা। আমরা দেখছিলাম যে দুটো জিনিস আলাদা জায়গায় আছে, অথচ এক জায়গায় এসে পড়লো। তো এই মজাগুলো আমি জানি যে আপনারাও টেলিভিশনের ওপার থেকে দেখে মজা পাচ্ছেন, যেমনটা ওরা পাচ্ছে আমরা পাচ্ছি। তো দেখা যাক পরের প্রশ্ন কি বলে। বাজার রাউন্ডে এরপরে কিন্তু মজাদার প্রশ্ন আসতে চলেছে, কিন্তু তার আগে বলে রাখি এমএন শাহ কিন্তু এখনো খাতা খুলতে পারেনি। কি হচ্ছে তোমাদের? আরও চৌখস নজর রাখতে হবে এদিকে, এবং উত্তর দিতে হবে ঠিক করে। হ্যাঁ, বাজারে হাত থাকবে। তোমাদেরও বলছি বেস্ট অফ লাক, ভালো করে উত্তর দিও। তাহলে বাজার রাউন্ড নিয়ে আমরা কিন্তু এবার চলে এসেছি। বাজার রাউন্ডে দুটি প্রশ্ন থাকবে। যারা আগে বাজার তোমরা প্রেস করবে, উত্তর দেওয়া তাদেরই কিন্তু দায়িত্ব হয়ে যাবে, না হলেই কিন্তু আমাদের সঞ্চালক বলেছেন -5। তোমরা নিশ্চয়ই আমাদের টেবিলে যে সরঞ্জামগুলি আছে তা দেখে এতক্ষণে বুঝেই গেছো যে এবারের প্রশ্ন কিন্তু কেমিস্ট্রি বিষয়ে। চলো এক্সপেরিমেন্টটি করার আগে
আমরা দেখে নিই আমাদের কাছে কি কি আছে। আমাদের কাছে আছে ভিনিগার এবং একটি কনিক্যাল ফ্লাস্কের মধ্যে খাবার সোডা এবং একটা বেলুন রাখা আছে কনিক্যাল ফ্লাস্কের সঙ্গে। আরেকটি কনিক্যাল ফ্লাস্কের মধ্যে আছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, সেখানেও একটি বেলুন আছে এবং আছে জিঙ্ক। ঠিক আছে, এবার আমরা পরীক্ষাটা করব। প্রথমে আমরা এই খাবার সোডার মধ্যে ভিনিগার মিশিয়ে দেখব কি ঘটছে। এই খাবার সোডা ও ভিনিগারের যে বিক্রিয়া হচ্ছে তাতে একটি গ্যাস উৎপন্ন হচ্ছে এবং সেই গ্যাসটি কিন্তু আমরা এই হলুদ বেলুনের মধ্যে সংগ্রহ করে নিচ্ছি। ঠিক আছে, যতক্ষণ এই গ্যাসটা সংগ্রহ হচ্ছে আমরা পরের এক্সপেরিমেন্টে চলে আসছি। এখানে আমাদের কি ছিল? হাইড্রোক্লোরিক অ্যাসিড, তার মধ্যে আমরা কি মেশাবো? জিঙ্ক। দেখা যাক মিশিয়ে কি হচ্ছে। জিঙ্ক কিন্তু আমরা এবার হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে মিশিয়ে দেব, এখানেও একটি গ্যাস উৎপন্ন হবে। এবার লাল বেলুনের মধ্যে আমরা সেই গ্যাসটিকে সংগ্রহ করে নিলাম। এবার আমরা একটা মোমবাতি জ্বালিয়ে নেব এবং দুটি বেলুনের মধ্যে যে গ্যাস আমরা সংগ্রহ করেছি এই বেলুনগুলিকে আমরা মোমবাতির শিখার কাছে নিয়ে আসব। মোমবাতিটি জ্বালিয়ে নেওয়া হচ্ছে। এবার টঙের সাহায্যে বেলুনটা ধরে আমরা কিন্তু মোমবাতির কাছে নিয়ে আসলে দেখব কি ঘটছে। নিয়ে যান। আমরা কি লক্ষ্য করলাম? বেলুনটি ফেটে গেল এবং মোমবাতিটি নিভে গেল। এবার আবার টঙের সাহায্যে আমরা লাল বেলুনটিকেও শিখার কাছে নিয়ে যাচ্ছি এবং কি ঘটবে আমরা দেখব। সশব্দে একটা বিস্ফোরণ হলো এবং মোমবাতির শিখাটি নিভে গেল। পরিষ্কার এতক্ষণ যা ঘটেছে। বাজার রাউন্ডের প্রথম প্রশ্ন এবং এই পর্বের পঞ্চম প্রশ্ন নিয়ে আমি তোমাদের কাছে আসছি। তোমাদের এই যে দুটি গ্যাস, সেই দুটি গ্যাসকে শনাক্ত করতে হবে এবং এই ঘটনাটির ব্যাখ্যা করতে হবে। বাজার প্রেস করার সময় শুরু হচ্ছে এখন। এমএন সাহা প্রথমে বাজার প্রেস করেছে। তোমরা উত্তর দেওয়ার জন্য 10 সেকেন্ড সময় পাবে, সেই সময় শুরু হচ্ছে এখন। ভিনিগার আর বেকিং সোডার বিক্রিয়ায় CO2 গ্যাস উৎপন্ন হচ্ছে, যেটা ওই হলুদ বেলুনে সংরক্ষণ করা হলো। আর হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে যখন জিঙ্ক দেওয়া হলো তখন তাদের বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হলো। ঠিক বলেছো একদম, যেটা তো এক্সপ্লোশন করবে। সঠিক উত্তর বলেছে। বাজার রাউন্ডে কিন্তু ভীষণভাবে ফিরে এসছে টিম এমএন সাহা। 10-10টি নাম্বার কিন্তু তারা এই কেমিস্ট্রির এক্সপেরিমেন্টের পরে তুলে নিয়েছে। আমি আপনাদের সকলের জন্য আরও একবার উত্তরটি বলবো। ওরা যেটা বলেছে সেটাই আমি রিপিট করব। আমরা ভিনিগার বা অ্যাসিটিক অ্যাসিডের মধ্যে যখন খাবার সোডা বিক্রিয়া ঘটলো তখন কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হলো, যেটা আমরা হলুদ বেলুনের মধ্যে সংগ্রহ করেছিলাম। তোমরা সঠিকভাবেই বলেছো, কার্বন ডাইঅক্সাইড অগ্নি নির্বাপক এবং এই জন্য যখন শিখার কাছে নিয়ে যাওয়া হলো বেলুনটি ফেটে কার্বন ডাইঅক্সাইড শিখাটিকে নিভিয়ে দিল। জিঙ্ক এবং হাইড্রোক্লোরিডের অ্যাসিডের বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হলো। আমরা জানি হাইড্রোজেন একটি দাহ্য গ্যাস, তাই এটা সশব্দে বিস্ফোরণ ঘটিয়ে শিখাটিকে নিভিয়ে দিল। সঠিক উত্তর টিম এমএন সাহার। তোমরা এই বাজার রাউন্ডে পেয়ে গেলে 10 নম্বর। বাজার রাউন্ডের প্রথম প্রশ্নে কিন্তু টিম এমএন সাহা দুর্দান্ত একটা আনসার দিয়েছে এবং যেটা এক্সপেক্টেড ছিল, কেননা বিনা যুদ্ধে নাহি দিব সুচাগ্র মেদিনী, তাই তো? এবং তোমরা বইতে পড়েছিলে, কোন ক্লাসে পড়েছো এটা? 10-এ পড়েছো। ফাটাফাটি বই ঠিকঠাক করে পড়লে এগুলো কিন্তু সামনে যেগুলো ঘটছে সব বইয়ে পড়া আমাদের। তো দেখা যাক এর পরের প্রশ্ন, অর্থাৎ স্যার বায়োলজি থেকে তো? ইয়েস। বায়োলজির প্রশ্ন কি বলে, কেননা এখন এই মুহূর্তে টিম এমএন সাহা রয়েছে 10 নম্বরে এবং টিম পিসিরে রয়েছে 15 নম্বরে। শেষ প্রশ্ন কিন্তু বিচার করবে কে আজকের এই কুইজ জিতবে। শেষ প্রশ্ন, হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। তোমরা সঠিক উত্তর দিলে তোমরা 25 নম্বরে যাবে, তোমরা সঠিক উত্তর দিলে তোমরা
20 নম্বরে পৌঁছতে পারবে, ভুল দিলে আবার কমেও যাবে। এবার আমরা বায়োলজির থেকে একটা বাজার রাউন্ডের প্রশ্ন করব। আমার কাছে একটা ছোট্ট যন্ত্র আছে যা সদ্য ঘটে যাওয়া প্যান্ডেমিক কোভিড-19 পরে আমাদের সবার কাছে খুবই ফ্যামিলিয়ার। কি বলে এটাকে? অক্সিমিটার। এটা দিয়ে কি করা হয়? কিন্তু এটা কিন্তু আমাদের প্রশ্ন নয়, তাই তো? তাহলে আমরা দেখি এটা কিভাবে কাজ করছে। তোমরা দেখবে কিভাবে কাজ করে? আচ্ছা চলো। পালস অক্সিমিটার দিয়ে আমরা সাধারণত আমাদের রক্তে কতখানি অক্সিজেন আছে তা পরিমাপ করে থাকি। এছাড়াও এটাতে অনেক সময় আমাদের যে পালস রেট সেটাও আমরা পাই। তোমার রিডিং এসছে 98। ওর 98 রিডিং এসছে, মানে ওর রক্তে অক্সিজেনের পরিমাণ হচ্ছে 98। তোমরাও দেখে নাও। আগে আমাদের ছোটবেলায় বাড়িতে থার্মোমিটার থাকতো। আমরা যখন বেশ খানিকটা বড় হয়েছি এখন আমাদের বাড়িতে ডিজিটাল থার্মোমিটার আছে। কিন্তু এই প্যান্ডেমিকের পরে কিন্তু আমাদের প্রায় সকলের বাড়িতেই একটা পালস অক্সিমিটার অবশ্যই পাওয়া যায়। তোমার রিডিং এসছে 99%। তাহলে ওরও 99 এসছে। পরের আমাদের প্রশ্নটি কিন্তু এই পালস অক্সিমিটার বা প্যান্ডেমিক জনিতই, কারণ এটা সদ্য ঘটে গেছে। প্রশ্নটি তোমাদের মনিটরে আসবে, তোমরা প্রশ্নটি ভালো করে দেখে নিয়ে উত্তরটি বাজারে দেওয়ার চেষ্টা করবে। একজন ব্যক্তির কোভিড-19 সংক্রমণ ধরা পড়েছে এবং সে ব্যক্তি আগে থেকেই ডায়াবেটিক। প্রাথমিক অবস্থা ব্যক্তির স্থিতিশীল হওয়ায় বাড়িতেই চিকিৎসা চলছিল, কিন্তু ডাক্তারবাবু পরামর্শ দিয়েছিলেন যে ঘন ঘন সেই ব্যক্তির রক্তে অক্সিজেনের পরিমাপ এই পালস অক্সিমিটার দিয়ে যেন করা হয়। সংক্রমণের দ্বিতীয় দিন পালস অক্সিমিটার দিয়ে যখন আমরা রক্তে অক্সিজেনের পরিমাপ করতে যাচ্ছি তখন আমরা রিডিং পেলাম 90 বা 90। এই পর্যবেক্ষণের থেকে আমরা কি সিদ্ধান্তে আসতে পারি এবং আমাদের এই অবস্থায় কি করা উচিত? ক্লিয়ার? বাজার প্রেস করার সময় শুরু হচ্ছে এখন। এবারও টিম এমএন সাহা কিন্তু ফাস্টেস্ট ফিঙ্গার ফাস্ট, প্রথমে বাজার প্রেস করে উত্তরটি দেওয়ার জন্য কোয়ালিফাই করেছে। তোমরা এই উত্তরটি শুরু করবে 10 সেকেন্ডের মধ্যে, সেই সময় শুরু হচ্ছে এখন। কোভিড-19 ধরা পড়ায় সেই ব্যক্তির রক্তে অক্সিজেনের পরিমাণ ইতিমধ্যে কমে গেছে। আর যেহেতু ডায়াবেটিক পেশেন্ট, তার শরীরে ইনসুলিনের অলরেডি অভাব আছে, সেজন্য তার অক্সিজেনের পরিমাণ আরও অনেক বেশি কমে গেছে। সেজন্য ডাক্তারবাবু ঘন ঘন রক্তে অক্সিজেনের পরিমাণ নির্ণয়ের পরামর্শ দিয়েছেন। যেহেতু ওনার শরীরে অক্সিজেন অনেকটা কমে গিয়েছে, সে ডায়াবেটিক অবশ্যই, যেটা তোমরা বলেছো। কিন্তু আমরা কি জানি, বা আমি তোমাদের কাছ থেকে জানতে চাইছি যে পরিমাণটা কত হলে আমরা বলবো? তুমি যে বলছো কমে গিয়েছে, অনেকখানি কমে গিয়েছে, এটা কিসের সাপেক্ষে বলছো? মানে নরমালটা কি সেটা তো আর্টেরিয়াল নরমাল অক্সিজেন স্যাচুরেশন কত থাকার কথা? 95। সঠিক উত্তর। এমএন সাহা বাজার রাউন্ডে কিন্তু সঠিক উত্তর দিয়েছে। আমরা এটা অনেকেই হয়তো এক্সপিরিয়েন্সও করেছি কোভিডের সময়, যে কিভাবে এই ব্যাধিটি আমাদের মধ্যে বিপুলভাবে ছড়িয়েছিল, আমাদের বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করেছে। কোমরবিডিটি আছে এখানে, কারণ ব্যক্তি আমরা বলেছি প্রথম থেকেই ডায়াবেটিক, এবং কোমরবিডিটি যাদের ছিল তাদের কিন্তু সংক্রমণ বেশি হবে, বেশি হলে ফুসফুসের বেশি ক্ষতি হবে, এবং 94% বেশি আমাদের সাধারণভাবে রক্তে অক্সিজেন থাকার কথা। তোমাদের দেখেছো, তোমাদের বয়স অনেক কম, তোমরা খুব সুস্থ, তোমাদের প্রায় 99-100% কাছাকাছি। ফলে যেই ব্যক্তির কোমরবিডিটি আছে, অক্সিজেন স্যাচুরেশন কমে গেছে, সেই ব্যক্তিকে অবশ্যই কিন্তু আমরা ডাক্তারি পরামর্শে তার অক্সিজেন যাতে বাড়ে এবং তাকে যাতে খুব দ্রুত আমরা হাসপাতালে নিয়ে যেতে পারি, সেই ব্যবস্থা কিন্তু আমাদের করতে হবে।
যে অ্যানিমেশনটি তোমরা দেখতে পাচ্ছ যে পালস অক্সিমিটার দিয়ে কিভাবে আমরা অক্সিজেন মাপি, হিমোগ্লোবিনের সঙ্গে অক্সিজেন বাইন্ড করে এবং সেটাই পালস অক্সিমিটার কিন্তু ডিটেক্ট করতে পারে। এটি একটি খুবই অপরিহার্য হয়ে উঠেছে। শুধু কোভিড নয়, বিভিন্ন লাং বা রেসপিরেটরি ডিজিজের জন্যও কিন্তু অনেকেরই আমাদের এখন বিভিন্ন যে পলিউশন, অন্যান্য কারণে সিওপিডি, অ্যাজমা বা অনেক ধরনের রেসপিরেটরি ইলনেস হয়, সেখানে কিন্তু আমাদের এই পালস অক্সিমিটার অগ্রিম জানিয়ে দিতে পারে কখন আমাদের বাড়ির থেকে ডাক্তারের সুপরামর্শ নিতে হবে। এই জন্যই বোধহয় বলে কিপ ইয়োরসেলফ মোটিভেটেড এবং চোখ কান খোলা রাখা দরকার। যেভাবে এমএন সাহা টিম কিন্তু ওদের কাছ থেকে জাস্ট আজকের জয়টা ছিনিয়ে নিল কোথাও গিয়ে। বাজার রাউন্ডে দুবারই বাজার প্রেস করে সঠিক উত্তর দিয়ে ওরা প্রমাণ করে দিল কখনোই সুযোগ শেষ হয়ে যায় না, সুযোগ শুধুমাত্র গ্র্যাব করে নিতে হয়, তাই তো? তাহলে আজকের এই পর্বের উইনার এমএন সাহা টিম, অর্থাৎ তরাই তারাপদ আদর্শ বিদ্যালয় শিলিগুড়ি। তোমাদের অনেক অনেক অভিনন্দন, তোমাদেরকেও অনেক অভিনন্দন, সুন্দর খেলেছো তোমরাও। একটু সামনে চলে এসো। স্যার, আপনাকে অনুরোধ করবো ওদের হাতে সার্টিফিকেটস তুলে দেওয়ার জন্য। শুভঙ্কর আদক, কংগ্রাচুলেশন। সন্দীপল, দেবজ্যোতি, কংগ্রাচুলেশন, থ্যাংক ইউ। এবং ওদের জন্য সায়ন্তিকা পাল, আজকের উইনার টিম এমএন সাহা। শ্রেয়া পাল, সুপর্ণা ভট্টাচার্য। তোমাদের অনেক অনেক অভিনন্দন, এভাবেই খেলতে থেকো, বিজ্ঞানের দিকে থেকো। এবং এই সঙ্গেই আমি দেখে নেব দুই স্কুলের শিক্ষক শিক্ষিকাদের। প্লিজ আপনারা চলে আসবেন। দুই স্কুলের জন্য রয়েছে দূরদর্শনের তরফ থেকে সুন্দর মেমেন্টো আপনাদের স্কুলের জন্য, এবং অবশ্যই তরাই তারাপদ আদর্শ বিদ্যালয়ের জন্য এই সুন্দর মেমেন্টো দূরদর্শন। এই সঙ্গেই শেষ হলো কোয়েজ 3.0 আরও একটা পর্ব। আমরা বেশ কিছু মজাদার এক্সপেরিমেন্ট দেখলাম, সেখান থেকে প্রশ্ন উঠে এলো এবং শেষ মুহূর্তে বাজার রাউন্ডে অন্য স্কুল কিন্তু ছিনিয়ে নিল আর এক স্কুলের কাছ থেকে জয়। তো এইরকম মজাদার এক্সপেরিমেন্ট এবং কুইজ নিয়ে আমরা আবারও ফিরে আসবো পরবর্তী পর্বে। দেখতে থাকুন কোয়েজ 3.0। কিন্তু এখানেই শেষ নয়, আপনাদের জন্য থাকবে প্রশ্ন। হিগস বোসন যাঁর নামে নামাঙ্কিত, সে নামেই প্রতিষ্ঠান কলিকাতা স্থিত। মূলগত বিজ্ঞানের গভীর অন্বেষণ, চলে হেথা সরিষেই মহান জীবন। ৮৬ সনেতে হয় সূচনা তাহার, বল দেখি কোন সেই গবেষণাগার। উত্তর দিতে পারবেন নিচে দেওয়া এই লিঙ্কে। প্রথম সঠিক উত্তরদাতার নাম এবং ছবি দেখানো হবে দূরদর্শনের পর্দায়। গত সপ্তাহের সঠিক উত্তর হলো যাদবপুর বিশ্ববিদ্যালয়। গত সপ্তাহের প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন সুমন বসাক, ধাত্রীগ্রাম, পূর্ব বর্ধমান থেকে। এছাড়াও সঠিক উত্তর দিয়েছেন ডিডি বাংলার ইউটিউব চ্যানেলে এই পর্ব দেখতে পাবেন এবং ডেসক্রিপশন বক্সে সমস্ত প্রশ্ন এবং সঠিক উত্তর পেয়ে যাবেন। দেখা হবে আগামী পর্বে, ততক্ষণ ভালো থাকবেন, সকলকে নমস্কার।